Hello, hello, microphone testing. Hello, ও ভাইজানেরা, তোমরা কি আছো? তোমরা কি আছো? তোমরা কি আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? কেমন আছেন তোমরা সবাই? আল্লাহু আকবার। ওয়ালাইকুম সালাম নীতিশ সরকার। আলহামদুলিল্লাহ নাসিমুল ইসলাম। পূর্ণিমা হক ওয়ালাইকুম সালাম। পূর্ণিমা হক আইডি থেকে আর কি, শিফা আইডি থেকে ওয়ালাইকুম সালাম। নাসিন আঞ্জুম লাবণ্য ওয়ালাইকুম সালাম ভাইয়া। মাইশা ফারজানা মৌমিতা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, আজকে আমরা অনেক কিছু শিখবো, তাই না? আল্লাহু আকবার। সাবরিনা, তুর্য কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম সাবরিনা, ভালো আছো বাবা? ভালো তো থাকারই কথা, ভালো না থেকে কি পারি? তোমাদের জন্যই ভালো থাকা। ভাইয়া কি নাস্তা করলেন? ওরে ভাই, আজকে নাস্তা করেছে পান্তা ভাত গোস্ত দিয়ে, বুঝলা? গরুর গোস্ত দিয়ে পান্তা ভাত, কি যে খাইতে মজা রে ভাই। তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছ? ওয়ালাইকুম সালাম সঞ্জিদা ইসলাম। সাবরিনা, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তোমরা কেমন আছো? কেমন আছো? কেমন আছো? ওয়ালাইকুম সালাম। গণিতুল ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম, আই এম ব্যাক। ধন্যবাদ। ভাই আগের মতো 8টায় ক্লাস নেওয়া যায় না, খুব ভালো হতো। 8টায় না, তোমাদের ক্লাস ফিক্সড হবে 8:30টায়। তোমাদের ক্লাস এরপর থেকে শুরু হবে 8:30টায়, কারণ রুটিন হয়ে গেছে মোটামুটি। মনে করো সকাল 7টা থেকে অ্যাডমিশন ব্যাচের ক্লাস হবে, আর তোমাদের 8:30 থেকে ক্লাস হবে। হ্যাঁ,
শুরু করব এখন। দেখি খাতাটা দেখি কতদিন কি পড়াইছিলাম। শিফা 7টায় হচ্ছে অ্যাডমিশন বেসের ক্লাস দিয়েছি বাবা, লাস্ট দিন এগুলো করাইছিলাম তাই না? অঙ্কগুলো করেছিলা? সবগুলো হয়েছে না? গুড। গুড গুড, সমস্যা তো হয়নি। ঠিক আছে, ধরো। তাহলে ক্লাস শুরু করে দিলাম, তোমরা কথাবার্তা বলো না। তানবীর কবির ডেলি ক্লাস হলে ভালো হয় ভাই। আমি তো ডেলি নিতে চাই রে পাগলা, তোমরা তো লোড নিতে পারো না। দেখো তো, আমি একদিন পর পর নিচ্ছি যে তোমরা একটু পড়ালেখা গুছিয়ে নাও, এই জন্য। আমার তো প্রত্যেকদিন ক্লাস নিতে সমস্যা নেই, সকালবেলায়। ঠিক আছে, কালকে ক্লাস নিব আবার। দেখো, ডেলি ক্লাস নিলে আমার তো কোনো সমস্যা নাই। আজকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আমরা উপকেন্দ্রিক দূরত্ব সংক্রান্ত জিনিসপত্র শিখব। উপকেন্দ্রিক দূরত্ব, হ্যাঁ, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক দূরত্বের সংজ্ঞা লেখো, মানে পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, লেখো। আচ্ছা, আমি চিত্র দেখে বলে দিই যে কোনটা উপকেন্দ্রিক দূরত্ব। এটা মনে করো তোমার মোটামুটি একটা পরাবৃত্ত, এটা দ্বিকাক্ষ। ওকে, এই হচ্ছে উপকেন্দ্র। এর উপরিস্থিত যে কোনো বিন্দুর উপর শুরু হবে। ওই একবার ইয়ে হতে পারে। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কাকে বলে? ওই যে হলুদ লাইনটা, মানে উপকেন্দ্রিক দূরত্ব, মানে এটাও কিন্তু একটা উপকেন্দ্রিক দূরত্ব, এটাও কিন্তু একটা উপকেন্দ্রিক দূরত্ব, এটাও কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব, এটাও কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব, এটাও কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব। এগুলো প্রত্যেকটা উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে পরাবৃত্তের উপরিস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু হয়। মনে করো এই পরাবৃত্তের উপরে তো কোটি কোটি বিন্দু আছে, তাই কিনা বলো? এরকম কোটি কোটি বিন্দু আছে। এই প্রত্যেকটা বিন্দুর উপকেন্দ্র থেকে দূরত্বটাকে বলা হয় ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে লিখব। কোন পরাবৃত্তের উপকেন্দ্র হতে পরাবৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে, যে কোনো বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বলে। উপকেন্দ্রিক দূরত্ব বলে। রাইট, সংজ্ঞা তো তাই বলে যে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বকে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বলে। তাহলে পরাবৃত্তের উপরে তো কোটি কোটি বিন্দু আছে, ভিন্ন ভিন্ন বিন্দুর ভিন্ন ভিন্ন উপকেন্দ্রিক দূরত্ব, তাহলে একাধিক উপকেন্দ্রিক দূরত্ব থাকতে পারে। তাহলে আমি যদি বলি কোন একটা পরাবৃত্তের শীর্ষবিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত, তার মানে যে স্মল এ যেটা,
শীর্ষবিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে স্মল এ, যেটা আমরা পরাবৃত্তের সমীকরণে স্মল এ যেটা শিখেছি। তার মানে কি শীর্ষবিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, রাইট? তাহলে এইটুকু হচ্ছে এ, তাহলে শীর্ষবিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এ, স্মল এ, রাইট? তো যাই হোক, তো এখন এই উপকেন্দ্রিক দূরত্ব কতভাবে বের করতে বলতে পারে তোমাকে, রাইট? দেখো যে কোনো একটা বিন্দু দিতে পারে, যেমন মনে করো, তাহলে এটাকে সংক্ষেপে বলা যায় এসপিটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, এসপি। তাহলে এসপি হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, পি হচ্ছে যে কোনো বিন্দু, পি হচ্ছে পরাবৃত্তের উপরে স্থিত যে কোনো বিন্দু, আর এসটা কি? উপকেন্দ্র। তাহলে এটাই হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব কার উপকেন্দ্রিক দূরত্ব? পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। পি বিন্দুরা যেখানেই থাক না কেন ওই উপকেন্দ্র থেকে তার দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা একটা তোমাদের পরাবৃত্ত, রাইট? পরাবৃত্ত। এখন আমি যদি নর্মালি এই চিত্রটা আঁকি এই পরাবৃত্তের, তাহলে পরাবৃত্তটা দেখতে এরকম, এটা হচ্ছে এস, যার স্থানাঙ্ক a0 তোমরা জানো, আর এটা হচ্ছে দিকাক্ষ এই পরাবৃত্তের, এবং তোমরা এটা জানো এইটুকু যদি এ হয় তাহলে এইটুকু এ হয়, আর এটা যদি পি বিন্দু হয়, পি অফ এক্স ওয়াই, তাহলে এখানে উপকেন্দ্রিক দূরত্ব কিন্তু এসপি। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব এসপি, এসপি ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার, ওয়াই স্কয়ার। এটা কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব। যদি পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তখন তুমি কি করবা, এখানে এ এর মানটা শুধু বের করে নিবা, আর পরাবৃত্তের উপরিস্থিতি একটা বিন্দু দেওয়াই থাকবে, ওকে? আবার আমরা জানি এসপি ইকুয়াল টু পিএম, এসপি ইকুয়াল টু, তাহলে পিএম ও উপকেন্দ্রিক দূরত্ব পরাবৃত্তের ক্ষেত্রে, তাহলে পিএম ইকুয়াল টু চলমান বিন্দু হতে বা পি বিন্দু হতে দিকাক্ষের লম্ব দূরত্ব, যে বিন্দুটা আমরা উপকেন্দ্রিক দূরত্ব বের করতে চাই, তাহলে পি বিন্দুটি হতে দিকাক্ষের লম্ব দূরত্ব, তাহলে পিএম। তাহলে পিএম মানে আবার কত দেখো এখানে, এ প্লাস এক্স, এইটুকু এ আর এটুকু তো এক্স, তাহলে এ প্লাস এক্স, তাহলে এটাও কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব, এ প্লাস এক্স ও উপকেন্দ্রিক দূরত্ব। এ মানে হচ্ছে এই পরাবৃত্তের থেকে আমি এর মান পেয়ে যাব ইকুয়েশন দেওয়া থাকলে, আর এক্স মানে কি, যে বিন্দুটার উপকেন্দ্রিক দূরত্ব বের করবো তার ভুজ। তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরিস্থিত কত দেব, মোটামুটি মনে করো হচ্ছে উপরিস্থিত 9, 12 একটা বিন্দু। দেখো 9 আর 12 বিন্দুরা কিন্তু সমীকরণকে সিদ্ধ করে, খেয়াল করো। তাহলে এই পরাবৃত্তের 9, 12 উপরিস্থিত 9, 12 বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো, বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব কি হবে, রাইট? তাহলে উপকেন্দ্রিক দূরত্ব বের করতে গিয়ে তোমার বিভিন্ন ভাবে বের করতে পারবা। তুমি একটা হচ্ছে এটা দিয়ে বের করতে পারবা, আর একটা এটা দিয়ে বের করতে পারবা। এ প্লাস এক্স, হোয়াট ইজ এ, এখান থেকে পাবো আমি। তাহলে এখানে এর মান কত, 4, তাহলে এই অঙ্কে এর মান 4, এক্স মানে প্রদত্ত বিন্দুর ভুজ, তাহলে এক্স মানে হচ্ছে 9, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কত, এ প্লাস এক্স, তাহলে অ্যান্সার শেষ, ঠিক না? বিভিন্ন ভাবে বের করা যায়। অথবা তুমি যদি এভাবে চিন্তা করো যে এই পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র a0, a0 কত, এর মান কত 9, সরি এর মান 4, তাহলে 40 উপকেন্দ্র, এখানে এস এর স্থানাঙ্ক 40, পি এর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে
9 12। এখন তোমার দরকার এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে অতএব এসপি উপকেন্দ্রিক দূরত্ব এসপি ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার 4 - 9 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার মানে 12 স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু 25 আর 144 169। 169 এর বর্গমূল কত? 13। তুমি যে দিক দিয়ে বের করো না কেন উপকেন্দ্রিক দূরত্ব ওই 13ই পাওয়া যাবে। কি আমার কথা কি তোমরা বুঝতে পারিস বাবা? তাহলে উপকেন্দ্রিক দূরত্ব জিনিসটা ক্লিয়ার কিনা সেটা বলো আগে। ওই অ্যান্সার তো লিখে ফেলেছে আগেই। তোমরা এত পারো কিসের লাগে রে ভাই? উজ্জ্বল ভাই স্টুডেন্ট বলে খুব মাস্তানি নাকি? হয়েছে? ক্লিয়ার ভাই জান? ক্লিয়ার? তাহলে উপকেন্দ্রিক দূরত্ব আমরা বিভিন্নভাবে বলতে পারি আর কি। ঠিক আছে, এখন যদি আমি তোমাকে বলি, আমি বিভিন্নভাবে বলবো। দেখো, আমি তোমাকে বললাম যে একটি পরাবৃত্তের, এগুলো অঙ্ক বইয়ে নাই কিন্তু, জীবনে বই খুঁজে পাবা না, কিন্তু ফিলিংস থাকলে অঙ্ক পারা যায়। একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু 3 4, ঠিক আছে, দ্বিকাক্ষের সমীকরণ দয়রসেই ব না, কিন্তু দ্বিকাক্ষের সমীকরণ 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 দিলাম আর কি। এটা দ্বিকাক্ষের সমীকরণ, রাইট? আমার প্রশ্ন যে ওই পরাবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু দেওয়া আছে মনে করো, ঠিক আছে, সেই বিন্দুটা মনে করো যা ইচ্ছা তাই দেওয়া থাকতে পারে। তার আগে আমি বলবো শীর্ষবিন্দু দেওয়া আছে, দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে। আমার প্রশ্ন আগে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, রাইট? তাহলে প্রশ্ন হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, আগে এটা আমরা লিখি তারপরে কথা হবে। হ্যাঁ, পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় আমরা অনেক জিনিসপত্র শিখেছিলাম, মনে আছে তোমাদের? সেটা হচ্ছে কি কি শিখেছিলাম দেখো। এসপি ইকুয়াল টু পিএম শিখেছিলাম, এটা পরাবৃত্তের সমীকরণ। যদি উপকেন্দ্র দেওয়া থাকে, দ্বিকাক্ষ দেওয়া থাকে, তবে এটা, রাইট? এটা কখন ব্যবহার করব? যদি আমাদের উপকেন্দ্র থাকে আর একটা হচ্ছে দ্বিকাক্ষ থাকে, তখন আমরা এই সূত্র দিয়ে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব, এসপি ইকুয়াল টু পিএম। তারপরে আমরা শিখেছিলাম এরকম y - y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x - x1, মনে আছে? অথবা শিখেছিলাম x - x1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু y - y1। এই দুটা তখনই ব্যবহার করব যদি আমার উদ্দীপকে শীর্ষবিন্দু দেওয়া থাকে এবং বলা থাকতে হবে অক্ষদ্বয়, মানে পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এবং পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল, অক্ষ বরাবর হলেও হবে, সমান্তরাল, এটা বলা থাকে, তখন আমি ইউজ করব এটা। যদি কোনো উদ্দীপক পড়ে তুমি দেখতে পাও যে শীর্ষবিন্দু দেওয়া আছে এবং যে কোনো একটা অক্ষরেখা, মানে পরাবৃত্তের অক্ষরেখা যে কোনো একটা অক্ষের সমান্তরাল, সেটা এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, এক্স অক্ষের সমান্তরাল হলে এইটা, ওয়াই অক্ষের সমান্তরাল হলে এইটা, এটা আমরা শিখেছি। যে চলকের একঘাত অক্ষরেখা হয় তার সমান্তরাল, রাইট? এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা এটাও শিখেছি y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, অথবা x ইকুয়াল টু ay স্কয়ার প্লাস by প্লাস c। এই দুটো আমরা শিখেছি পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের অক্ষরেখা কি? y অক্ষের সমান্তরাল। এই পরাবৃত্তের অক্ষরেখা কি?
এক্স অক্ষের সমান্তরাল। কি ঠিক কিনা বলো? এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়ের বুদ্ধি, রাইট? তাহলে এই চারটা জিনিসই, এই চারটা সূত্রই কিন্তু অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হতে হয়, পরাবৃত্তের অক্ষরেখা, রাইট? তার মানে দিকাক্ষ যদি পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, দিকাক্ষ হয় ওয়াই অক্ষের সমান্তরাল। আর অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, দিকাক্ষ হয় এক্স অক্ষের সমান্তরাল। তাই এখন যে দিকাক্ষটা দেওয়া আছে, এই দিকাক্ষটা কি এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল? না। তার মানে এইটা এই চারটা সূত্র দিয়ে হবে না, ফিলিংস হচ্ছে এটা। তাহলে তোমাকে যেতে হবে এই জায়গাটাতে উপকেন্দ্র আর দিকাক্ষ বের করে, রাইট? তাহলে আমরা এটা সলভ করব। আমি কি তোমাদেরকে বোঝাইতে পারলাম ব্যাপারটা? যদি আমি কোনো পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল বুঝতে পারি উদ্দীপক দেখে, তখন এই চারটা সূত্রের মধ্যে যে কোনো একটা পড়বে, সেটা আমরা জানি কোনটা পড়বে। আর যদি না হয়, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল না হয় পরাবৃত্তের অক্ষরেখা, সেক্ষেত্রে আমরা এসপি ইকুয়াল টু পিএম ব্যবহার করব। কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হয়েছে ভাইজান? বলো ক্লিয়ার কিনা? এই ম্যাথ পারি না বলে আগে অ্যান্সার করতে পারি না। শাহরুল ইসলাম ক্লিয়ার, পিউরয় ক্লিয়ার, ভেরি গুড। তাহলে দেখো, এবার আমরা এই অঙ্কটা সলভ করব। তাহলে আমরা একটা খসড়া চিত্র আঁকবো, ঠিক আছে? শীর্ষবিন্দু দেওয়া আছে, দিকাক্ষ আছে, আমার লাগবে উপকেন্দ্র আর দিকাক্ষ। লাগবে কি? উপকেন্দ্র আর দিকাক্ষ। দেখো কিভাবে করি অঙ্কটা। আমি কিন্তু উপকেন্দ্র আর দিকাক্ষ নির্ণয় করার পর আর কিছু বলবো না। এসপি ইকুয়াল টু পিএম তোমরা নিজেরা বের করবা। এভাবে চিত্র আঁকবা। পরাবৃত্তের চিত্র আঁকতে হবে এমনটা না। এটা হচ্ছে শীর্ষবিন্দু এ, এটা কিন্তু খসড়া চিত্র। এটা মনে করো না যে এক্স অক্ষ আঁকেছি, হ্যাঁ? এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে তোমার জেড। এটা আমরা জানি, পরাবৃত্তের চিত্রে দেখেছি। আর এখানে থাকে তোমার দিকাক্ষ, এটা হচ্ছে দিকাক্ষ। জাস্ট এভাবে দেখিয়ে দিলাম। ওকে? তোমার কি কি দেওয়া আছে? শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দু কত দেওয়া আছে? 3, 4। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক 3, 4, রাইট? দিকাক্ষের সমীকরণ কি দেওয়া আছে? 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। দিকাক্ষের সমীকরণ দেওয়া আছে। বাট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গিয়ে কি লাগবে? উপকেন্দ্র লাগবে, দিকাক্ষ লাগবে, অর্থাৎ এস অফ আলফা বিটা লাগবে, রাইট? তাহলে এখানে এস অফ আলফা বিটা ধরে নিলাম, এস এর স্থানাঙ্ক আলফা বিটা, রাইট? তাহলে আমাকে এখন ছলে বলে কৌশলে আগে আলফা বিটার মান বের করতে হবে, রাইট? সর্বপ্রথম চিন্তা, এই সরলরেখা এবং এই সরলরেখাটা পরস্পর লম্ব। তাহলে এর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে আগে। প্রথম চিন্তা এটা, এর লম্ব রেখার সমীকরণ, রাইট? তারপরে এই সরলরেখা আর এই সরলরেখার ছেদবিন্দু জেড বাড়াবে। সেকেন্ড স্টেপ, ছেদবিন্দু জেড বাড়াবে। জেড বের করার পরে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে আলফা বিটার মান বেরিয়ে যাবে। কি ক্লিয়ার? তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে দিকাক্ষের সমীকরণ, অ্যান্সার লিখতেছি, হ্যাঁ? দিকাক্ষের সমীকরণ ফুল অ্যান্সার লিখতেছে। কিভাবে? পরীক্ষা খাতা লিখবা। 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 1। ঠিক আছে? তাহলে অক্ষরেখা এভাবে লিখবা। অক্ষরেখা অর্থাৎ একের লম্ব রেখার সমীকরণ, একের লম্ব রেখার সমীকরণ। ওকে? একের লম্ব রেখার সমীকরণ, অক্ষরেখা অর্থাৎ একের লম্ব রেখার সমীকরণ। তাহলে একের লম্ব রেখার সমীকরণ কি হবে? আমরা জানি 4x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক না? ইহা কোন বিন্দুগামী? ইহা 3, 4 গামী, রাইট? 3, 4 বিন্দুটাতে যদি এই সমীকরণটা সিদ্ধ করাই,
তাহলে কি হবে দেখো একটু, 3 × 12 মাইনাস 3 × 12 প্লাস কে ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু 0। তা কে এর মান জায়গা মতো বসিয়ে পাই, তাহলে অতএব কে এর মান বসালে পাই 4x - 3y ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ আসলো? লম্বা রেখা মানে অক্ষরেখার সমীকরণ আসলো, রাইট। এখন আমার প্রশ্ন, এই দুটো ইকুয়েশন সলভ করে x আর y এর যে মান পাওয়া যাবে সেটা z এর স্থানাঙ্ক, ঠিক কিনা? তাহলে 1 এবং 2 এর বের করো, তোমরা বের করো, আমি তো বলবো না। এই দুটো ছেদ বিন্দু বের করো, একবার বের করি। y এর মান 4/3, 4x/3। তাহলে 1 আর 2 সমাধান করে কত আসে তাড়াতাড়ি বলো না একটু, আমি করবো না, তোমরা করো। 1 আর 2 সমীকরণ সমাধান করো, কত আসতেছে গো? ছেদবিন্দু একজন বলেছে -3/5 - 4/5, -3/5 - 4/5। ঠিক আছে, মেনে নিলাম শ্রাবণী, এটা -3/5, এটা -4/5। তাহলে অতএব z এর স্থানাঙ্ক z -3/5, -4/5। সুতরাং কেউ যদি সরল রেখায় ফাঁকি দিয়ে আসে তাহলে পরাবৃত্তে সে ঝাঁকি দিতে পারবে না, রাইট? কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। এখন আসো, তাহলে z এর স্থানাঙ্ক আমি পেয়ে গেছি। এখন তোমরাই বলো, ধরি উপকেন্দ্র S of alpha beta, তাই কিনা? যেহেতু A of 3, 4 SZ এর মধ্যবিন্দু, SZ এর মধ্যবিন্দু, তাই কিনা বলো? সুতরাং আমরা বলতে পারি মধ্যবিন্দুর ভুজ স্থানাঙ্ক 3 ইকুয়াল টু S এর ভুজ আর Z এর ভুজের গড় মান আলফা -3/5 ডিভাইডেড বাই 2, ঠিক কিনা? তাহলে বা আলফা ইকুয়াল টু 6 + 3/5, তার মানে 33/5। আলফার মান পেয়ে গেছে। কে জানা দিয়েছে আলফা বিটার মান বের করেছে? বুঝছে? আর বিটার মান আসবে, তাহলে এবারে কোটি স্থানাঙ্ক, এর কোটি স্থানাঙ্ক 4 ইকুয়াল টু, তাহলে 4 ইকুয়াল টু কোটি দ্বারা যোগফল বাই 2, তাহলে 4 - 4/5/2। তাহলে অতএব বিটা ইকুয়াল টু 8 × 5 = 40, 40 = 44, 44/5। ওকে, তাহলে অতএব উপকেন্দ্র S of 33/5, 44/5। তাহলে তুমি S এর স্থানাঙ্ক পেয়ে গেছো, কি ঠিক কিনা? ক্লিয়ার? হয়েছে? তাহলে দেখো, আমাদেরকে জানতে হবে যে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে উপকেন্দ্র লাগে, দিকাক্ষ লাগে। তাহলে আমি উপকেন্দ্র পেয়ে গেছি, আর দিকাক্ষ দিকে আছে 3x + 4y + 5 = 0। তাহলে অতএব পরাবৃত্তের সমীকরণ, এইবারে লাস্টে আসলো পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ SP = কি? PM। SP মানে কি? √, P মানে তো xy, আর S এর স্থানাঙ্ক তুমি জানো। তাহলে x - 33/5 এর উপর স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর y - 44/5 তার উপর স্কয়ার ইকুয়াল টু PM মানে কি? S থেকে দিকাক্ষের লম্ব দূরত্ব। তাহলে S থেকে
এস বলছি, পি থেকে দিকাক্ষের লম্ব দূরত্ব পি অফ এক্স হয়, আর দিকাক্ষ কত ছিল 3x প্লাস 4y প্লাস 5 ডিভাইডেড বাই √9 প্লাস 16 এর মডুলাস SP ইকুয়াল টু PM। এবার উভয় পক্ষকে বর্গ করে সূত্র ফেলে এপার ওপার পার করে তোলপার তুলে তোমাকে একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে। এখানে রেখে দেবা না, এখানে কিন্তু রেখে দেবা না, বর্গ করে একবারে সুন্দর বাম পাশে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ আকৃতির ইকুয়েশন নিয়ে আসতে হবে। কি ক্লিয়ার? তাহলে শীর্ষবিন্দু আমরা যে টাইপের অঙ্কটা করলাম এখন সেটা এখন আমরা লিখে রাখবো, যে সকল অঙ্কের শীর্ষবিন্দু দেওয়া থাকবে, পরাবৃত্তের শীর্ষবিন্দু থাকবে, আরটা কি থাকবে, দ্বিকাক্ষের সমীকরণ থাকবে, দ্বিকাক্ষের সমীকরণ থাকবে। এই সংক্রান্ত যত অঙ্ক বইয়ে আছে 19টা রাইটারের বই থেকে খুঁজে সবকটা অঙ্ক করে নিবা, পারবা না? এখন সেম অঙ্ক। স্টেপগুলো কি? প্রথমত অক্ষরেখার সমীকরণ নির্ণয়, ফার্স্ট স্টেপ, সলভ স্ট্র্যাটেজি এটা। তাহলে কি হলো দেখো, এগুলিতে অঙ্ক শিখতে এইভাবে রে পাগলা, বইয়ের অঙ্ক করে কি লাভ তোমার? তাহলে আমার কি কি দেওয়া আছে, দ্বিকাক্ষ আছে, এই শীর্ষবিন্দু এ আছে, কিন্তু দুঃখের বিষয় এস নাই। তোমার টার্গেট হচ্ছে এটা, এই টার্গেট পয়েন্ট এটা, টার্গেট পয়েন্ট এটা। তাহলে এটার স্থানাঙ্ক, এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এটার স্থানাঙ্ক দেওয়া থাকবে, টিক দিলাম মানে ভুজ করে দুটা দেওয়া। তাহলে ফার্স্ট স্টেপ দ্বিকাক্ষের লম্ব রেখা অক্ষরেখার সমীকরণ নির্ণয় করা, সেকেন্ড স্টেপ জেড এর স্থানাঙ্ক বের করা, থার্ড স্টেপ মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে এস এর স্থানাঙ্ক বের করা, ফোর্থ স্টেপ SP ইকুয়াল টু PM ব্যবহার করা। অঙ্ক শেষ। কি পারবা কিনা বলো? বই থেকে খুঁজে যত অঙ্ক আছে শীর্ষবিন্দু এবং দ্বিকাক্ষ সংক্রান্ত যত অঙ্ক আছে সব পারবা কিনা? কি ক্লিয়ার? মেহেদী হাসান বলছে এই ম্যাথটার কোনো শর্টকাট নাই, শর্টকাট দিয়ে কখনো কোনো অঙ্ক পারা যায় না। ঠিক আছে, জীবনের সফলতার কোনো শর্টকাট মেথড নাই ভাইজান, হয়েছে? এখন যদি আমি তোমাকে বলি এই প্রশ্নটাতে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য বের করো, পারবা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না, এখানে তো তা না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, আর এর পরিচয় হচ্ছে এ থেকে এস এর দূরত্ব। তো এর স্থানাঙ্ক জানো, এস এর স্থানাঙ্ক জানো, তাহলে এ আর এস এর মধ্যবর্তী দূরত্ব ওটা স্মল এর পাগলা, এটা তোর মূল বিন্দু না শীর্ষবিন্দু, এত সোজা না তো। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে 4a, ওটা মুখস্থ রাখলে হবে না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে 4 ইন্টু শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অথবা তোমাকে মাথায় রাখতে হবে এটাই এটা সত্য, এটাই এ, তাহলে এ আর এস এর দূরত্ব বের করতে হবে, অথবা এ আর জেড এর দূরত্ব বের করতে হবে, এটাও তো এ। আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এ মানে হচ্ছে আমার তো একটু আগে যেটা ছিল এই শীর্ষবিন্দু ছিল 3 4, আর এর সমীকরণ ছিল কত 3x প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা ছিল না? তাহলে আমি এখান থেকে এর লম্ব দূরত্ব বের করলে 4a পাবো। তাহলে এখানে স্মল এ মানে হচ্ছে এখান থেকে এর দূরত্ব বের করা। তাহলে 3 4 থেকে লম্ব দূরত্ব 3 3 9 4 4 16 প্লাস 5 ডিভাইডেড বাই √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এর মডুলাস, এটা এ। তাহলে এটা ইকুয়াল টু 9 16 25 পাশে 30 30 30 বাই 5 মানে 6, এর মান আসলো 6। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 24 এখানে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 24 একক। ঠিক আছে ভাইজান, এত সোজা না পড়া লেখা। তুমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানো 4a, ভেরি গুড। স্মল এর পরিচয় তোমাকে জানতে হবে, ইউ হ্যাভ টু জানতে হবে
যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে শীর্ষবিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্বের 4 গুণ। তাহলে স্মল এ মানে হচ্ছে শীর্ষবিন্দু হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, অথবা শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, অথবা উপকেন্দ্র যদি দেওয়া থাকে, দ্বিকাক্ষ যদি দেওয়া থাকে, যদি বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। চিন্তা করো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাবে বের করা যায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো কোটি কোটি ভাবে বের করা যায়, এখানে কোটি কোটি না, মানে যে কটা জিনিসপত্র দেওয়া থাকবে। উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিকাক্ষ দেওয়া আছে, তাহলে উপকেন্দ্র থেকে এর দূরত্ব তো তুমি 2a পাবা, তোমার তো লাগবে 4a, তাই কিনা? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাবে লেখা যেতে পারে তুমি চিন্তা করতে পারো পাগলারা? এই যে এই জিনিসটা মনে রাখবা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ফিলিংস লাগবে ভাইজান, এত সোজা না, এগুলো বইয়ে নাই রে ভাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়, লম্বের দৈর্ঘ্য নির্ণয়, নির্ণয় বানান ভুল হয়ে গেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়, দেখো তুমি জাস্ট এই চিত্রটা আঁকবা, যাও, আর কিচ্ছু লাগবে না, চিত্র শুধু মনে রাখবা। এখানে মনে করো দ্বিকাক্ষ, এটা হচ্ছে জেড হবে, তাহলে এটা শীর্ষবিন্দুতে স্পর্শক তোমরা জানো, আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা হচ্ছে এস, এটা জানো, এটার নাম দ্বিকাক্ষ। দেখো কত ভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসতে পারে পরীক্ষায়, এমসিকিউ এ। দ্বিকাক্ষ, এটা শীর্ষে স্পর্শক, আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, উল বা উপকেন্দ্রিক লম্ব। এখানে টোটাল জিনিসপত্র আছে কতগুলো দেখেছো তুমি? 3টা সরল রেখা আছে, 3টা বিন্দু আছে, 3টা বিন্দুর মধ্যে যে কোনো 2টা বিন্দু দেওয়া থাকলে স্মল এ বের করা যায়। আমার যদি এই 2টা বিন্দু দেওয়া থাকে, আমি কি স্মল এ বের করতে পারবো না? এই 2টা বিন্দু দেওয়া থাকে, স্মল এ বের করতে পারবো না? এই 2টা বিন্দু দেওয়া থাকলে টুয়াইস এ পাবো, তাহলে স্মল এ বের করতে পারবো না? তাহলে 3টা বিন্দুর যে কোনো 2টা বিন্দু বাছাই করা যায় 3C2 উপায়ে। মানে এএস একটা অপশন, এজেড একটা অপশন, এসজেড একটা অপশন, তাহলে টোটাল কয়টা হলো? 3টা। তাহলে এই 3 উপায়ে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলতে পারে। হ্যালো, ক্লাসে আসি, পরে ফোন দিতে হবে 10:30টার পরে। কি ক্লিয়ার ভাইজান? তোমাদের কি ক্লিয়ার? তাহলে কথা কি দাঁড়ালো, আমার এস এ আর এস এর যে কোনো 2টা বিন্দু দেওয়া থাকলে, অর্থাৎ আমি এভাবে চিন্তা করব, এ এস জেড এর যে কোনো 2টি বিন্দু দেওয়া থাকলে, যে কোনো 2টি বিন্দু থাকলে স্মল এ নির্ণয়যোগ্য, নির্ণয়যোগ্য। তার মানে এখানে 3টা প্রবলেম তৈরি হতে পারে। আমি প্রবলেম নিজেরা তৈরি করো, বইয়ের অঙ্ক করে কি লাভ? তুমি এখানে এই 3টার মধ্যে যে কোনো 2টা বিন্দু নিয়ে বলবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, বলতে পারি না আমি? তাহলে তোমাকে এই চিত্র মনে রাখতে হবে, স্মল এ মানে হচ্ছে এইটুকু, আবার এইটুকু, আর কোন 2টা বিন্দু দেওয়া আছে তুমি দেখো, সেখান থেকে স্মল এ বাড়াবে না? এটা গেল। এবার আবার এই 3টা সরল রেখা দেওয়া আছে, দ্বিকাক্ষ, শীর্ষে স্পর্শক এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই 3টার যে কোনো 2টা দেওয়া থাকলে আবার এ বের করা যায়, কারণ 2টা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা জানি। কি ঠিক কিনা বলো? তাহলে আরো 3টা অঙ্ক হলো, তাহলে 3টা 6টা। কারণ কি? তাহলে এই 3টা সরলরেখার যে কোনো 2টা দেওয়া থাকতে হবে। তোমাকে বললো এরকম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আছে, শীর্ষে স্পর্শকের সমীকরণ আছে, বলবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তাহলে এই 2টা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব c1 - c2 ডিভাইড বাই √a² + b², এটা পারবা কিনা বলো? তাহলে স্মল এ বের হয়ে গেল, তাহলে ওর 4 গুণই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হয়ে গেল। তাহলে 3টা 6টা হলো। তাহলে এটা একটা ঘটনা। তাহলে দ্বিতীয় ঘটনা হচ্ছে দ্বিকাক্ষ, শীর্ষে স্পর্শক
শীর্ষ স্পর্শক আর উলস মানে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই তিনটা সমীকরণের যে কোনো দুটা দেওয়া থাকলে সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে স্মল এ নির্ণয়যোগ্য, তাই কিনা? তাহলে এই তিনটার যে কোনো দুটা দেওয়া থাকতে হবে, যে কোনো দুটি থাকলে এ নির্ণয়যোগ্য, কি ঠিক কিনা বলো? এ নির্ণয়যোগ্য, কি ক্লিয়ার হয়ে যান? তাহলে এখানে তিনটা অঙ্ক, এখানে তিনটা অঙ্ক করা হলো, 6টা অঙ্ক হয়ে গেল কিন্তু ইতিমধ্যে। এবার আসো, যদি আমার এরকম হয় এস দেওয়া আছে, শীর্ষে স্পর্শক আছে, এস এর স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, সেক্ষেত্রে তো আমি একটা বিন্দু থেকে একটা সরল রেখার লম্ব দূরত্ব বের করতে পারি। তাহলে এস থাকবে, শীর্ষে স্পর্শক থাকবে, সেক্ষেত্রে একটা অঙ্ক তৈরি হবে। এক্ষেত্রে স্মল এ বের করা যাবে, ঠিক না? এটা হতে পারে এস থাকবে, দ্বিকাক্ষ থাকবে, সেক্ষেত্রে স্মল এ বের করা যাবে। বলো, এস থেকে দ্বিকাক্ষের দূরত্বটা টোয়াইসে, তাহলে ওখান থেকে স্মল এ পাওয়া যাবে। স্মল এ পালে তো আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাবো। তাহলে কয়টা অঙ্ক হলো ইতিমধ্যে? 8টা। আরো আছে, এ থাকবে, শীর্ষবিন্দু দেওয়া থাকবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ থাকবে, উলস, শীর্ষবিন্দু উলস থাকতে পারে, তারপরে শীর্ষবিন্দু দ্বিকাক্ষের সমীকরণ থাকবে, দ্বিকাক্ষের সমীকরণ থাকবে, সেক্ষেত্রে স্মল এ বের করা যাবে, কি ঠিক? এবার আসো, জেড থাকবে, শীর্ষে স্পর্শক থাকবে, তাহলে কি আর কি থাকতে পারে? জেড থাকবে, শীর্ষে স্পর্শক থাকবে, সেক্ষেত্রে স্মল এ বের করা যাবে। জেড থেকে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্বটাই হচ্ছে তোমার স্মল এ। তোমার জেড থাকবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ থাকবে, উলস, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ থাকবে। তাহলে এই দিকে তিনটা 6টার, এদিকে 6টা, টোটাল কয়টা হলো? 12টা এমসিকিউ শিখালাম আমি তোমাদেরকে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সংক্রান্ত ভাইজান ইকুয়েশন বাদ দিয়ে এই 12টার বাইরে কখনো হতে পারে না। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জীবনে হবে না, কথা দিলাম, ঠিক আছে? এই তোমরা কি বুঝতে পারিস? হ্যাঁ, হয়েছে হয়েছে? তোমরা কি ক্লিয়ার বুঝেছো ভাইজান? হ্যাঁ, হয়েছে? ক্লিয়ার? মেঘনাথ স্যার ফোন দিয়েছে কেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কেমন আছেন স্যার? আমি একটু লাইভ ক্লাসে আছি স্যার, ক্লাস থেকে বের হয়ে ফোন দেবো স্যার। আমি একটু লাইভ ক্লাসে আছি স্যার, ক্লাস থেকে বের হয়ে ফোন দেবো। আচ্ছা জি স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমাদের শ্রদ্ধেয় স্যার, মানে আমাদের সবার মানে স্যার আর কি, মেঘনাথ স্যার, বায়োলজির। হ্যাঁ, একসময় রাজশাহীতে বায়োলজির, মানে এখনো আর কি, উনি আসলে বস একজন বায়োলজির, ঠিক আছে? মেঘনাথ স্যার রিটায়ার্ড করেছেন। তো যাই হোক, কি তামা করে দেবা কিনা? 2টা রেখা দেওয়া থাকলে কিভাবে বের করতে হয় একটা এক্সাম্পল দেন। ওরে আরাফাত সরকার আইডি থেকে যে বলছে 2টা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, রে পাগলা, আমরা 2টা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি জানি না? বলো। মনে করো আমি তোমাকে বললাম শীর্ষ স্পর্শক, বলে দিলাম শীর্ষ স্পর্শক এর সমীকরণ দেওয়া আছে 3x + 4y + 1 = 0, এটা দিলাম। আচ্ছা, তারপর তোমাকে দিলাম দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া আছে 3x + 4y - 5 =
0 দিলাম, দিতে পারি কিনা বলো? এই দুটো সরলরেখা সমান্তরাল কিনা বলো? হ্যাঁ, আচ্ছা। এখন আমার প্রশ্ন, উলদয় নির্ণয় করো। উলদয় নির্ণয় করো। উলদয় মানে কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে উলদয়। তো আমরা তো জানি উলদয় মানে হচ্ছে 4a। তোমার এখন দরকার স্মল a। তুমি এখন দেখো শীর্ষে স্পর্শকার দিকাক্ষের সমীকরণ দেওয়া আছে। শীর্ষে স্পর্শকার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা? এটা হচ্ছে দিকাক্ষ, এটা হচ্ছে শীর্ষে স্পর্শক। এই দুটার মধ্যবর্তী দূরত্ব স্মল a কিনা বলো? তাহলে এই দুটার সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব স্মল a ইকুয়াল টু এদের মধ্যবর্তী দূরত্ব c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এর মডুলাস ইকুয়াল টু 6/5। এটা স্মল a বানালো রে পাগলা। তোমার দরকার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে আর 4 গুণ করো, তাহলে অঙ্ক হয়ে যাবে। কি আমার কথা বুঝতে পারো নাই? এই তোমরা কি বুঝতে পারছো ভাইজান? ক্লিয়ার ক্লিয়ার? আরিফ শাহরিয়ার সৈকত ওয়ার্নিং দিলাম তোমাকে। কি ক্লিয়ার? হয়েছে হয়েছে ক্লিয়ার? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সংক্রান্ত যত জিনিসপত্র আছে সব কিন্তু এখানে কমপ্লিট। ঠিক আছে, আরো কথা আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলতে পারে কত প্রকারের প্রশ্নে? এইদিকে 12 প্রকারের আরো আছে। তোমরা জানো যে সরাসরি ইকুয়েশন থেকে পড়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তার মধ্যে এটা একটা y স্কয়ার ইকুয়াল টু 4ax সরি y স্কয়ার ইকুয়াল টু 4ax y স্কয়ার ইকুয়াল টু 4ax। এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। x স্কয়ার ইকুয়াল টু 4ay এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। y স্কয়ার ইকুয়াল টু সরি y minus y1 whole square equal to 4a into x minus x1 এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। x minus x1 whole square equal to 4a into y minus y1 এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। মোট কথা মডুলাস কিন্তু নিতে হবে। এখানে অনেক সময় সহগ থাকে মাইনাস, কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার নেগেটিভ হয় না। এইবার আসো y equal to ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল সরি এটা তো পরাবৃত্ত, এটা শেখানো আছে না গো? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে ভাইজান, এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, এক্সেলেন্ট প্রশ্ন, মানে একের ক একবারে। বলো এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কে বলতে পারবে? এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাস্টেরটা কে বলতে পারবে? দেখি কোন সহৃদয়মান ব্যক্তি আছে? হয়েছে? এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এবার বলো, এবার তো কারো কথা নাই। শান্তিদা ইসলাম 1/a বলেছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমরা নিজেরা নিজেদের ভিতরে এইভাবে কথা বললে আমি ক্লাস থেকে বের হয়ে যাব। তোমরা নিজেরা নিজেরা তাহলে কথা বলে ক্লাস করো।
1/a হবে, 1/a হবে, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, 1/a। তাহলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উলদয়, এর উলদয় হচ্ছে 1/a না, 1/a এর মডুলাস, এটা দিবা 1/a না, 1/a এর মডুলাস। কি ক্লিয়ার? 1/a যারা দিয়েছে তারা ভালো আর কি। শামিমা শমশদ বলছে ভাইয়া আরেকবার বললে ভালো হতো, বুঝলাম না। কোনটা বুঝলা না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এটাও 4a, এটাও 4a, এটাও 4a, কিন্তু এটার কত? তো এইটাকে আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম একটা আদর্শ আকারে, দেখো বানানো আছে, ঠিক আছে? এটা খুব সুন্দরভাবে বানানো আছে, এরকম x প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, দেখো এই ধরনের কোন একটা ইকুয়েশন বানিয়ে দিয়েছিলাম সেদিন। এটা ইকুয়াল টু 1/a ইন্টু y প্লাস বা মাইনাস ছিল আমি জানি না, ঠিক আছে? 1/a ইন্টু সামথিং সামথিং লাইক দ্যাট। এখানে একটা বক্স আছে, সম্ভবত 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a এরকম কিছু ছিল আর কি। ওকে, তো যাই হোক এরকম আকৃতির জিনিস ছিল। লক্ষ্য করো তোমরা, এই চারটা আদর্শ সূত্রে পূর্ণবর্গ রাশি ইকুয়াল টু যেটা থাকছে, এক্স এর যেটা সহগ সেটাই কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে একঘাতের যেটা সহগ সেটাই কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখানে কিন্তু একঘাতের সহগ 4a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটার সাথে কি সহগ হিসেবে আছে? 1/a, এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সারমর্ম টানতে পারি, যদি পরাবৃত্তের সমীকরণ থেকে আসে এবং সেই পরাবৃত্তগুলোর অক্ষরেখা যদি এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে লিখে রাখো যে আমরা ইকুয়েশন থেকে যদি বুঝতে পারি পরাবৃত্তের অক্ষরেখা, তাহলে লিখো পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের অক্ষরেখা, পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে, এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের, বলো এই পাঁচটা ইকুয়েশন, আরো একটা ইকুয়েশন আছে, এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, আছে না? ঠিক আছে, পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হলে উলদয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু, সহজভাবে বলে দিচ্ছি, এর থেকে সহজ আর হয় না, লেখ একঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাত পদের সহগ, দ্বিঘাতের সহগ, এটা লিখো তাহলেই হবে। এর মডুলাস, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের চিরায়িত উজ্জ্বল হোসেনের একটা কনসেপ্ট, যে উলদয় মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একঘাতের সহগ বাই দ্বিঘাতের সহগ। ইকুয়েশন কিভাবে থাকবে সেটা আমি দেখতেই যাব না, বলো এ ভাইজান। এই পুরা ইকুয়েশনে কোন চলকের একঘাত? এক্স এর। কোন চলকের দ্বিঘাত? ওয়াই এর। এক্স এর সহগ কত? ওয়াই স্কয়ারের সহগ কত? 4a বাই 1 মানে কি? তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। সব ভুলে যাও তোমরা, রাইট? এখানে আসো, এই পুরা ইকুয়েশনটাতে কোন চলকের একঘাত? ওয়াই এর একঘাত। কোন চলকের দ্বিঘাত? এক্স এর। তাহলে যে চলকের একঘাত তার সহগ কত? 1। দ্বিঘাতের সহগ কত? তাহলে 1/a এর মডুলাস হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরে ভাই যেভাবেই থাক না কেন, এমসিকিউ একবারে তামা করে দেবো একবারে। যেমন দেখো এরকম একটা অঙ্ক দিলাম, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস y প্লাস 5 ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। এখানে 7y দিলাম, সমস্যা নাই, এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ।
এখন বলো এই পুরো ইকুয়েশনটাতে কোন চলকের দ্বিঘাত? এক্স চলকের দ্বিঘাত। কোন চলকের এক ঘাত? ওয়াই সহগ কত? এক ঘাতের সহগ কত? -7। আর দ্বিঘাতের সহগ কত? এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 7/2। এটাই অ্যান্সার। এমসিকিউ আসে, বলে রাখলাম। কি ভাইজান, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হয়েছে? কি বলছে এরা? ক্লিয়ার হলো কিনা বুঝতে পারছেন, এরা কিছু বলছো না। হয়েছে? একদম তামা তামা করে দিবে বলছে ভাই। এবার বুঝেছি ভাই, এবার তামা তামা করে ফেলবো একবারে। হয়েছে? ক্লিয়ার? ওকে, তাহলে তোমাদের বইয়ে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত 18 প্রকারের প্রশ্ন হতে পারে। ওইদিকে 12টা আর এইদিকে আছে 6 প্রকারের। 18 প্রকারের প্রশ্ন হতে পারে। 18টা এমসিকিউ শিখলাম আমি এই মুহূর্তে, কোনোদিনও আটকাবে না। লিখে রাখো মনের খাতায়, স্মৃতির পাতায়। ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সংক্রান্ত কোনো অঙ্ক আটকাবে না, কথা দিলাম। হয়েছে? ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য শিখলাম এতক্ষণ থেকে, তাই না? তাহলে আমি যদি এখন তোমাদেরকে বিভিন্ন শর্ত সাপেক্ষে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলি, যেমন এর আগে আমি যখন দিলাম শীর্ষবিন্দু দ্বিকাক্ষ, আমি দিতে পারি শীর্ষবিন্দু আর উপকেন্দ্র। আমি দিতে পারি উপকেন্দ্র শীর্ষবিন্দুতে স্পর্শক, এটাও দিতে পারি, রাইট? তাহলে দেখো আমি কি কি দিয়ে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে পারি। ঠিক আছে? মানে এসপি ইকুয়াল টু পিএম এর ব্যবহার সংক্রান্ত। ওকে, এসপি ইকুয়াল টু পিএম সূত্র দিয়ে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। হেডিং দাও, এসপি ইকুয়াল টু পিএম সূত্র ব্যবহার করে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। আজকে মোটামুটি পরাবৃত্তের সব ইকুয়েশন নির্ণয় সংক্রান্ত শেষ করে ফেলবো। এসপি ইকুয়াল টু পিএম ব্যবহার করে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। ওকে, তাহলে কি কি উদ্দীপকে কি কি জিনিস দেওয়া থাকতে পারে? প্রথম কথা হচ্ছে উপকেন্দ্র থাকবে, দ্বিকাক্ষ থাকবে। সেক্ষেত্রে আমার সরাসরি সূত্র ব্যবহার হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমার সরাসরি সূত্র ব্যবহার হবে। ওকে, উপকেন্দ্র মানে এস দেওয়া থাকবে, দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকবে। যদি